দেশে বিদেশে যে এত যুদ্ধ, এত রক্তপাত, এত বোমা, এত গুলি, এসবই কি ক্ষমতা দেখানোর জন্যে বা হিংসা মেটানোর জন্যে? আজকের উত্তরটা আপনার গল্পে খুঁজি। আপনারা আপনাদের উত্তর কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অভিশপ্ত। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 12ই সেপ্টেম্বর 1894 সালে। জীবদ্দশায় তিনি লিখে গেছেন অসংখ্য উপন্যাস, ছোট ও বড় গল্প। তার অমর সৃষ্টির মধ্যে পথের পাঁচালী, চাঁদের পাহাড়, দেবযান, অশনি সংকেত প্রভৃতি উল্লেখযোগ্য। তার মৃত্যু হয় 1 নভেম্বর 1950। আজ গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি রেজ, এবং অন্যান্য চরিত্রে সুমন, শুভম, নেহা ও ঋষিকেশ। শুরু হচ্ছে আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশপ্ত। সে এক অদ্ভুত ব্যাপার আমার সাথে ঘটেছিল সেবার। বছর 3 আগের কথা। আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা বিশেষ কাজে। এই অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকায় উঠলাম। আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগলো। সময়টা পুজোর পরেই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়তেও শুরু হলো। তবে সন্ধ্যার কিছু আগে আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ পেল। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লাম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় গিয়ে মিশেছে। উত্তরবঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে এত ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসেই সব দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল ও নদী, সমুদ্র খুব দূরে নয়, 10-15 মাইল দক্ষিণ পশ্চিমে হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হলো। খালের দুপারে নির্জন জঙ্গল, অস্ফুট জ্যোৎস্না কেমন অদ্ভুত দেখতে লাগছিল। এ অংশে লোকের বসতি একেবারেই নেই, শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাত্রে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে। এসব জঙ্গলে বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন, সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকায় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু, একটু এগাইলেই বড় নদীতে পড়ব। এত রাতে সে নদীখানে একা বাইতে পারুম না। এখানেই নৌকা রাখুন। নৌকা সেখানেই বাঁধা হলো। একদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলাম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। মশাই, এই তো সরু খাল, পার থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো? মানে নৌকার উপরে? রসিকতার সহিত সঙ্গী উত্তর দিলেন যে না পড়লে তিনি আশ্চর্য হবেন। শুনে আমিও বেশ আনন্দের সাথে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলাম। খানিকটা বসে থাকার পর সঙ্গী বললেন একটু ঘুমিয়ে নেওয়ার কথা। ঘুম না এলেও চোখ বুজে থাকার কথাই তিনি জানালেন। তবে কিছুক্ষণ চুপ করে থাকার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলাম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি। মহাজনদের পথ ধরার উদ্যোগ নিলাম। কিন্তু তারপর যা হলো সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন ঝোপের ওপাশে
অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে এ যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলাম। গ্রামাফোন? কিন্তু এ বনে এত রাতে গ্রামাফোন বাজাবে কে? কান পেতে শুনলাম, না, গ্রামাফোন নয়। অন্ধকারে হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে, সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্তকরুণ সুরে কি একটা বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট, অথচ অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এও অনেকটা সেই ভাবের। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল, কিন্তু কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো, তারপরেই তারপরেই অন্ধকার বনভূমি যেন নিস্তব্ধ হলো, ঠিক যেমনটা আগে ছিল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলাম। চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতন কালো। বনভূমি নীরব, শুধু নৌকার তলায় ভাটার জল কলকল করে বাঁধছে, আর শেষ রাতের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পার থেকে দৌড়ে হিজল গাছের কালো গুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলাম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে হবেই বাকি, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম, তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, ঠিক ঠিক সেই সময়ে অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো এক অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্তকরণ ঝিঁঝি পোকার রবের মতন তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। নৌকার মাঝি এমন সময় জেগে উঠলেন। আমিও সঙ্গীকে ডাকতে লাগলাম, মশাই, ও মশাই, উঠুন উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো, ভয়ে তার গলার স্বর কাঁপছে। ইয়া আল্লাহ, আল্লাহ, বাবু শুনতে পাইছেন? ব্যাপারটা আমি বললাম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজন মিলে কান খাড়া করে রইলাম। চারিদিকে আবার নিশ্চুপ। ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ করছে। এটা কি তবে? হা বাবু, বাঁই কীর্তিপাশার ঘর। তবে তুই রাত্রেবেলা এখানে কেন নৌকো রাখলি? বেকুব কোথাকার! তিনজন আসি বলেই রাখছিলাম বাবু। ভাটার টানে নৌকা পিছায় এবার তো কোনো জো ছিল না। কি মশাই, কি ব্যাপার? আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত হোক না কেন বিস্ময়ে আমরা কেমন যেন হয়ে গেছিলাম। সঙ্গী বললেন, এই, তোর সেই ওই কেরোসিনের ডিবেটা জ্বালতো, আলো জেলে বসে থাকা যাক, রাত এখন ঢের। মাঝিকে বললাম, এই তুই শব্দটা শুনতে পেয়েছিলি? হ্যাঁ বাবু, এই আওয়াজ খান কানে গিয়েই তো আমাকে ঘুমটা ভাঙলো। আমি আরও দুবার নৌকা বাইবার সময় পাইছিলাম আওয়াজ খান। এটা এই অঞ্চলের এক অদ্ভুত ঘটনা। তবে এ জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছেই এটা সুপরিচিত। তবে এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকোর মাঝিদের পরিচিত নয়। সেইটাই আজকে আপনাকে বলছি, শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলাম। 300 বছর আগেকার কথা। মুনিম খাঁ তখন গৌড়ের সুবেদার। এ অঞ্চল তখন 12 ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনদ ই আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাইহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারন্বেষণে সেন পাখির মতো ওত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না। এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল।
মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েও ছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দীপ চ্যানেল তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এ অঞ্চলে সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এই বনের পশ্চিম ধার দিয়ে তখন আরেকটা খাল বড় নদীতে গিয়ে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তিরায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যুই ছিলেন। তার নিজের অনেক বড় বড় ছিপ ছিল। আশেপাশের জমিদারি, এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন, স্ত্রী কন্যা লুটপাট করা, এরূপ মহৎ কার্যে সেগুলো ব্যবহৃত হতো। কীর্তিরায়ের পাশের জমিদারি ছিল কীর্তিরায়ের এক বন্ধু। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রাজচন্দ্র রায়দের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে অনেক বেশি ছিল। কীর্তিরায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তিরায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তিরায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে কয়েকদিনের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতো স্নেহের চোখে দেখতে লাগলেন। কিন্তু দু একদিনের মধ্যেই সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠছেন, কিন্তু মাথার তাজ খুঁজে পাচ্ছেন না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তারই নিচে তাজ চাপা আছে। যদিও এর আগে তিনি বালিশের নিচে অবশ্যই খুঁজেছেন, তখন পাননি। তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন যে মনে হয় তার বন্ধু স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় বন্ধু চঞ্চল রায় মনে মনে খুশি হলেও বাইরে স্ত্রীকে বললেন, দুদিনের জন্য এসছে বেচারি, তুমি যদি ওকে অত বিরক্ত করো ও তো আর কখনো এদিকে আসবে না। দিন কয়েক এরকমভাবে কাটবার পর কীর্তিরায়ের আদেশে চঞ্চল রায়কে কি কাজে হঠাৎ যেন গৌড়ে যাত্রা করতে হলো। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে এই ভয়ে দিন কতক ভয়ে ভয়ে দিন যাপন করার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বললেন, এবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, কেমন? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল। প্রখর রোদে বজরার দক্ষিণ দিকে দিগ্বলয় প্রসারী জলরাশি ছানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ। সামনেই বার সমুদ্র, সন্দীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজরার রক্ষীরা কেউ নিহত হলো, কেউ সাংঘাতিকভাবে জখম হলো। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজের উরুদেশে কিসের এক খোঁচা খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। খানিকক্ষণ জোরে জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটা অতি ছিদ্র দিয়ে আগত দিবালোক।
নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের ওপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালে স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরো কদিন, আরো করাত গেল। কেউ তার জন্য খাদ্য আনলো না, পানীয় আনলো না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু, সামনে নির্মম মৃত্যু। সেদিন মানো কেটে গেল। আঘাতজনিত ব্যথা এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে ক্ষুদ্র পথের শেষ দিবালোকও মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরে পাষাণ শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে। যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য সেটা মুমূর্ষু প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যুতন্দ্রা এসে তাকে আশ্রয় করল। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না। হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে রয়েছে তার বন্ধুপত্নী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তাকে অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হলো, এসব কি দেখছি? এসব স্বপ্ন নয় তো? কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগার্তের সবুজ শ্যাওলার দল যে স্পষ্ট দেখা যাচ্ছে। নরনারায়ণ রায় শক্তিমান যুবক। খিদেতে দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পদে সামনে এগোতে লাগলেন এবং ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পিছনে পিছনে চললেন। একটা বক্রগতি পাহাড়ের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনে খাল ধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মী দেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না। তুমি সাঁতার জানো? খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নিও, তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপার কি নরনারায়ণ একটু পরে বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তিরায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তিরাই তাদের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার। কত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তিরায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তিরায় যে মাথা নিচু করে আছেন তার কি এই কারণ নয় যে তার এক পাশে বাকলা চন্দ্রদ্বীপ আর অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজা লক্ষণ মাণিক্য। প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সেই চটুল হাস্যরসের চিহ্নমাত্র নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতো স্নেহ আর কোমল হয়ে এসেছে। তাদের চারপাশে গাঢ় অন্ধকার। মাথার ওপরে আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটেই খালের জল জোর ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বৌঠান, একটাই কথা, চঞ্চল কি এসবের মধ্যে আছে? না ভাই, তিনি কিছু জানেন না। এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্যই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমার মনে হচ্ছে গৌর ঠৌর সব মিথ্যে। আমি আজ জানতে পারি খিড়কিগড়ের পাইক সর্দার আমায় মা বলে।
তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখেছিলাম। তাই বৌঠান, আমার এক বোন খুব ছোটবেলায় মারা গিয়েছিল। আজ তাকে ফিরে পেলাম আবার। তুমি আমার সেই বোন। লক্ষ্মী দেবীর পদ্মর মতো মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই ভাই বলতে সাহস পাই না, তবুও একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। কি কথা বৌঠান? তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ একটু চিন্তা করলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বৌঠান। তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়েও নরনারায়ণ আরেকবার জিজ্ঞাসা করলেন, তুমি ফিরে যেতে পারবে তো বৌঠান? আমি ঠিক চলে যাব, তুমি কিন্তু যতদূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলের পরে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়ে তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ, এরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পদে তিনি গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন, নিজের হাতের আঙুলো যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কেউ কোনোদিন দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারে মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তার কানে গেল বাসুন্তা লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্রই চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারদিকে শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরানীর হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্না ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী নীরব আকাশের তলে তারই চোখের দুষ্টু হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা দুর্ধর্ষ ভূমধ্যকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বৌঠান, কিন্তু হে অপমান তোমার, এই অপমান আমি কখনো সহ্য করব না। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোররাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখে ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কাঁপতে লাগল। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী আর কেউ নয়, নরনারায়ণ রায়, আর তার সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিও গঞ্জালেস। উভয়ের সম্মিলিত বহরে 40 খানা কোষা
খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাইরে নদীতে দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কীর্তিরায় পূর্ব থেকে প্রস্তুতি ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না, নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বছর ধরেই শত্রুতা চলে আসছে। এই অবস্থায় গঞ্জালেস যে তাদের পত্তনিদার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে, এ কীর্তিরায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তাহলেও কীর্তিরায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবি, তার পরিচালনায় 10খানা সুলুক চড়া ঘুরে গড়ের পাশে ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তিরায়ের নওয়ারার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস 2খানা কামানবাহী সুলুক ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে চড়ার পেছনে দাঁড় করানো। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য আদিষ্ট হল। অতর্কিত আক্রমণে কীর্তিরায়ের নবারা শত্রু বহর কর্তৃক ছিপি আটা বোতলের মতো খালের মধ্যে আটকে গেল। বাহির নদীতে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারছিল না। কীর্তিরায়ের নৌবহর নেহাত দুর্বল ছিল না। কীর্তিরায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়, কাজেই কীর্তিরায়ের নৌবহর সুদৃঢ় করেই গড়তে হয়েছিল। বিকেলের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তিরায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধে নেমে আসছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তিরায়ের গড়ের ওপরে চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয়োন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায়ের রাতে সন্ধ্যের পদ্মের মতো বিষাদভরা ম্লান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় নরনারায়ণের মন তখনই ভরে উঠল। আমি কি করলাম, আমি? এই রকম করে তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসছেন। নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, শুনে রাখো সবাই, কীর্তি রায়ের পরিবারের একজন প্রাণীরও যেন প্রাণহানি না হয়, এই আমার আদেশ। একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখন নিজেই গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখল মূল্যবান দ্রব্যাদি বড় একটা কিছু নেই। পরদিন দ্বিপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তিরায়ের পরিবারের একটি প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র 2খানা সুলুক খালের মুখে পাহারায় রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুরা লুটপাট করে চলে গেলে কীর্তিরায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেল একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি যেন বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনতে পারল। লোকটি কীর্তিরায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝল তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝল কীর্তিরায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচে এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে
এই গুপ্ত গৃহগুলি প্রায় সমস্ত বাড়িতেই থাকত এবং ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো খুলে না দিলে তা থেকে বেরোবার উপায় ছিল না। কোথায় যে সেই মাটির নিচে ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোনো অংশে সেই গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারল না। এই রকমে কীর্তি রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোনো নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হল। তাদের আর কোনো সন্ধানই হল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগাদের সাদা হাড়গুলো কোনো বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কিনা সে খবরটা পর্যন্ত কেউ জানে না। এই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাঁড়ি। খাঁড়ির ধার থেকে একটু গেলে বিশাল অরণ্যের ভেতরে কীর্তি রায়ের বিশাল গড়ের ধ্বংসস্তূপ এখনো বর্তমান আছে দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে সার প্রাচীন বকুল গাছ দেখা যাবে। এখন বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলো কাটার বন। তখন এখানে রাজপথ ছিল, আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুচো ইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রথিত হাঙর মুখ পাথরের কড়ি ভাঙা থামের অংশ। বারো ভূঁইয়াদের বাংলা থেকে, রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় সেটা উঁকি মারছে। দিঘির যে স্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলোকতক রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে। গোখরো কেউটো সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন আগেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হেঁতাল হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউ যখন আলোকোৎক্ষেপী লোনা জল খাড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকো বয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকরা কতবার যে শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে, ভয়ে বেশি রাত্রে এ পথে আর তাই কেউ নৌকো বাইতে চায় না। একদম ঠিক। শুধু হিংসা নয়, স্নেহ স্নেহ পারে যুদ্ধ রচনা করতে। শুনছিলেন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভিশপ্ত। আজ গল্প পাঠে আমি রেজ। গল্প বলা যাত্রীর চরিত্রে সুমন, লক্ষ্মীদেবীর চরিত্রে নেহা, নরনারায়ণের চরিত্রে শুভম এবং চঞ্চলের চরিত্রে ঋষিকেশ। আজ গল্প পরিচালনায় সুমন, গল্পের সাউন্ড মাস্টার মিক্সিং ভিজে আমি রেজ, গল্পের পোস্টার ডিজাইনিং রেজ, টিম ম্যানেজমেন্ট এবং শব্দগ্রহণে ঋষিকেশ। শেষ হলো আমাদের আজকের পরিবেশনা। আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ইমেল আইডিতে। প্রত্যেকবারের মতোই আমরা এবারও থাকবো আপনাদের অপেক্ষায়।